সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেখা যায়নি শাওয়ালের চাঁদ। শনিবার পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির সাথে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেষ মুহূর্তে লঞ্চ বোঝায় মানুষ ছুটছে বাড়ির পানে। সন্ধ্যা থেকে মহাসড়কে স্বস্তির যাত্রা। স্বাভাবিক হয়েছে উত্তরের রেল যোগাযোগ। যানজট কম, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। প্রায় 70% যাত্রী কমে গেছে, আর 30% যাত্রী আছে। ওই যে নাইটে বাসগুলো গেছে, ওগুলো এখনো ফেরত আসে না। ওগুলো আইলে তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। যমুনা ফিউচার পার্কে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। আমাদের প্ল্যানই ছিল লাস্ট মোমেন্টে আসবো, একটু ভিড়টা যাতে অ্যাভয়েড করা যায়। বাচ্চাদের জন্য জামা কাপড় কিনলাম, নিজের জন্য কিনবো। খুব ব্যস্ত ছিলাম, ঈদের শপিং করা হয়নি, তো আজকে আসলাম। রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু। ঈদের বাজার করতে যাওয়া হলো না শপিং মলে। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। সাউথ পার্সে হামলার জেরে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলা। নিরাপত্তার অজুহাতে আল আকসায় ঈদ জামায়াত নিষিদ্ধ করেছে ইসরায়েল। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সারা দেশ হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানানো হয় 1447 সালের পবিত্র মাহে রমজান মাস পূর্ণ 30 দিনের হচ্ছে। বাংলাদেশের সকল জেলা উপজেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা সংস্থা স্পার্সো হতে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামী 1 শাওয়াল 1447 হিজরি 7 চৈত্র 1432 বঙ্গাব্দ 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন রাজধানীর মানুষ। ঈদ যাত্রার খবর জানবো আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে চাই রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, আমরা খবরে যেরকমটি দেখছিলাম যে উত্তরবঙ্গের যে দুর্ঘটনা ঘটেছিল সেটা কাটিয়ে ওঠা গিয়েছে, ফলে এই মুহূর্তে ট্রেনগুলোর কি অবস্থা? শিডিউল মতো ছাড়ছে কিনা? যাত্রীদের ভিড় কেমন জানাবেন? ধন্যবাদ তিতুমির। সান্তাহারে রেল দুর্ঘটনার পরে ট্রেনের শিডিউলে যে বিপর্যয় হয়েছিল সেটি এখনও বিদ্যমান। আমি এই বিমানবন্দর রেল স্টেশনে এখনকার যে চিত্র সেটি আপনাকে দেখাতে চাই। এখানে দেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এছাড়া চট্টগ্রামগামী যেসব ট্রেনগুলো ছিল সেগুলোর যাত্রীরা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। এর পাশাপাশি কয়েকটি ট্রেনের শিডিউলও আজকে বাতিল করা হয়েছে। বিশেষ করে যে ট্রেনটি যাবে পঞ্চগড়ে ছেড়ে যাবে, পঞ্চগড় এক্সপ্রেস, সেটি ছাড়ার কথা ছিল রাত 12টায়। সেই ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া এর পাশাপাশি নীলসাগর এক্সপ্রেস, যেটি চিলাহাটি থেকে ঢাকা এবং ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার কথা ছিল, সেটিরও যাত্রা বাতিল করা হয়েছে। বাংলাবান্ধা এক্সপ্রেসের উভয় প্রান্তের এছাড়া দুটি মেল রকেট খুলনা থেকে চিলাহাটি উভয় প্রান্তের যাত্রাই বাতিল করা হয়েছে। এছাড়া তিতুমির আপনাকে জানিয়ে রাখি, আগামীকালও দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তার মধ্যে আছে সীমান্ত এক্সপ্রেস এবং অন্যটি নীলসাগর এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে চিলাহাটি ছেড়ে যায়। তো আমরা একটু আগে কথা বলেছিলাম যারা পঞ্চগড় এক্সপ্রেস যাবে তা সেই ট্রেনের যাত্রীরা এরই মধ্যে বিমানবন্দর রেল স্টেশনে এসে হাজির হয়েছেন। তবে তাদের যাত্রার যে বিষয়টি সেটি এখানে বারবার বাইকে ঘোষণা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের যাত্রা বাতিল করা হয়েছে, চাইলে তারা তাদের টিকিট রিফান্ড করতে পারেন। তো ঈদের এই ঠিক একদিন আগে যারা বাড়ি যাচ্ছেন তাদের এই দুর্ভোগের চিত্র এখানে খানিকটা
খানিকটা বিড়ম্বনায় তারা পড়েছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। এখন তারা কিভাবে আসলে বাড়ি যাবেন সেটি তারা বুঝে উঠতে পারছেন না। তিতুমির, একদমই তাই, বেশ বিড়ম্বনা বলতে হবে যখন নির্ধারিত ট্রেনটি বাতিল হয়ে যায়। আজিজ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে। একটু বাসের খবর জানতে চাই আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী তানভীর মৌসুম যুক্ত হবেন নর্দা বাস স্ট্যান্ড থেকে। তানভীর, এখানে আসলে নর্দায় যেটা হয় যে বেশ কিছু বাসের কাউন্টার আছে এবং অনেক যাত্রী এখান থেকে যাওয়া আসা করেন। এই বাসগুলো হয়তো সায়দাবাদ হয়ে যাবে, সেখানে কি অবস্থা, আসলে ভিড় কেমন, যাত্রীরা বাস পাচ্ছেন কিনা ঠিকঠাক, ভাড়া বাড়তির অভিযোগ তো ছিলই, সব কিছু বলবেন একটু। তিতুমির, আমরা দেখেছি যে গাবতলী আর মহাখালীতে কিন্তু আসলে যাত্রীদের চাপ আজকে অনেক কম ছিল, কিন্তু সেই তুলনায় নদ্দায় আজকে আমরা দেখেছি যে প্রচুর যাত্রী রয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে বর্তমানে এই নদ্দা বাস টার্মিনালের এখানে যে বর্তমান অবস্থা, সে বর্তমান অবস্থাটি আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে আমরা দেখেছি যে বাড়তি ভাড়া নিয়ে আমরা সবার কাছে জানতে চেয়েছিলাম। সেখানে তারা বলেছেন যে বাড়তি ভাড়া এখানে ঈদ উপলক্ষে সামান্য কিছু বেশি পরিমাণে নিচ্ছে, হয়তো 40-50 টাকা এরকম নিচ্ছে। তবে আমরা এর আগে যেটা মহাখালী বাস টার্মিনালে কিংবা গাবতলী বাস টার্মিনালে দেখেছিলাম, বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন উত্তরাঞ্চলগামী যে বাসগুলোতে, সেখানে দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছিল, সেটি কিন্তু এই নদ্দা বাস কাউন্টারে নেই। এবং আসলে এখানে বাস টার্মিনাল ভেদে এবং টার্মিনালের যে স্থান থাকে, লোকেশন থাকে, সেটি ভেদে কিন্তু তাদের গন্তব্যস্থলের মধ্যেও পরিবর্তন আসে। এবং এই যে নদ্দায় আমরা দেখেছি যে এখানে আসলে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, সোনাগাজী, দাগনভূঞা, বসুরহাট, চট্টগ্রাম এসব জায়গার যাত্রীরাই মূলত বেশি। এবং সেখানে আসলে যেটা হয় যে তাদের এখানে যে বাড়তি ভাড়া নেওয়ার যে প্রবণতা, সেটি অন্যান্য বাসের তুলনায়, অন্যান্য রুটের তুলনায় কিছুটা হলেও কম থাকে। আরেকটি বিষয় হচ্ছে বাস সময় মতো আসছে কিনা। এখানে অনেকেই অভিযোগ যেটি করেছেন যে বাস সময় মতো আসছে না এবং তারা যানজটের ব্যাপারে বলছেন এবং বাস কোম্পানিগুলো, পরিবহন কোম্পানিগুলো যে সময় বেঁধে দিয়েছেন, সে সময়ের মধ্যে আসলে অনেকগুলো বাসই আসতে পারছে না, এমনটি আমরা শুনেছি যাত্রীদের কাছ থেকে। আবার অনেকে এমনও বলছেন যে এখানে আসলে তারা ঠিক যে সময়ের জন্য টিকিটটি কেটেছেন, যে সময় বাসটি আসার কথা, সে সময় আসছে না, কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায় যে এখানকার অবস্থা এই গাবতলী এবং মহাখালী এর চাইতে আমরা দেখেছি যে গাবতলী মহাখালীর চাইতে নদ্দার অবস্থা কিছুটা জমজমাট। এবং আপনাকে একটু দেখাতে চাই যে যাত্রীদের অবস্থা, এবং এই যাত্রীদের অবস্থা দেখলে বলবেন যে আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছেন, সারা রাতভর আসছেন। এবং এখানে দেখা যায় যেহেতু রাতভর অনেকগুলো বাসই ছেড়ে চলে যায়, এজন্য আমরা দেখেছি যে অনেকে সপরিবারেও চলে আসছেন। আমরা দেখেছি যে বাস কাউন্টারগুলোর সামনে কিন্তু সপরিবারে অনেকে এসেছেন, তাদের প্রত্যেকের প্রতীক্ষা আসলে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের বাসটি কখন আসবে সেই অপেক্ষাই আছে তাদের জন্য। তাই এই যে তাদের অপেক্ষাটি যেন আসলে শেষ মুহূর্তে, এই যে ঈদ যাত্রা, এবং এই ঈদ যাত্রাটি কিন্তু আসলে ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ, ফলে তাদের প্রতীক্ষাটি প্রতি মুহূর্তে দীর্ঘ হয়ে উঠছে। এবং আমরা দেখছি যে প্রতি মুহূর্তে একটি একটি করে বাস আসছে। অনেক বাস আমরা দেখেছি যে আবদুল্লাপুর থেকেও ছেড়ে আসে, যেগুলো পরবর্তীতে নদ্দা থেকে যাত্রীদেরকে তুলে নিয়ে আসে। সেরকম একটি বাসই এই মুহূর্তে এসেছে এবং তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে। এবং এখানকার আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে বাসটি, সেখানকার যে পরিবহন কোম্পানির যিনি দায়িত্বশীল রয়েছেন, তিনি কিন্তু আসলে এখানে এসে চেক করছেন যাত্রীদের সংখ্যা। এবং এভাবে আমরা দেখেছি, আমরা অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করছি, আমরা দেখেছি যে একটির পর একটি বাস আসছে এবং যারা এখানে কাউন্টারে অপেক্ষা করছেন, অপেক্ষারত যাত্রীরা যারা রয়েছেন, তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের বাসটি আসলে উঠে চলে যাচ্ছেন। তিতুমির, অসংখ্য ধন্যবাদ তানভীর মৌসুম, রাজধানীর নর্দা থেকে জানাচ্ছিলেন বাসে করে যারা ঘরে ফিরছেন তাদের সবশেষ খবর। যেরকমটি দেখছিলাম, ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন শেষ মুহূর্তে একেবারে ঘরমুখো মানুষেরা পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে। কেউ যাচ্ছেন রেলপথে, সড়ক, আবার কেউ বা যাচ্ছেন নৌপথে। সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় থাকলেও সন্ধ্যার পর থেকেই চিত্র পাল্টাতে থাকে। তবে মহাসড়কের কোনো কোনো স্থানে ধীর গতিতে চলছে যানবাহন। উত্তরবঙ্গগামী 3টি ট্রেনের যাত্রাও বাতিল হয়েছে। সকাল থেকেই ট্রেনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, তবে সন্ধ্যার পর থেকে পাল্টে যায় সেই চিত্র। যাত্রীর চাপ তেমন নেই, অনেকটাই স্বাচ্ছন্দ্যে রাজধানী ছাড়ছেন মানুষ। আজকে একদম লাস্ট দিন তো, মোটামুটি লাস্টে খুব ভালো যাচ্ছে, তেমন ভিড় নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো ঝামেলা নেই। ট্রেন হচ্ছে 6:10 ছাড়ার কথা ছিল, বাট এখন 6:30 একটু লেট হয়েছে আসতে। হ্যাঁ, স্বস্তি রয়েছে এখন বর্তমানে। এই যাত্রা যেরকম ভিড় থাকে, এটা একটু কমে আছে এখন। ভিড় ছিল না, অনেক সহজে উঠতে পারছি।
তবে যাত্রীর চাপ আছে উত্তরাঞ্চলের ট্রেনে। বুধবারের ট্রেন দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার দিনভরেই এ অঞ্চলের অধিকাংশ ট্রেন কিছুটা বিলম্বে ছাড়ে। তবে বিকালে অনেকটাই স্বাভাবিক হয় শিডিউল বিপর্যয়। আজকে সারাদিনেই আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি 6-7 ঘন্টা বিলম্বে চলাচল করেছে। এছাড়া বাকি সব ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি হিসাব করি যে 42 জোড়া ট্রেন থেকে একটি মাত্র ট্রেন বিলম্বে চলাচল করেছে। একই চিত্র নৌপথেও বিকেলের পর থেকে কমতে শুরু করে যাত্রীর চাপ। নির্ধারিত সময়ে ছেড়ে যায় বেশিরভাগ লঞ্চ। এই রাস্তায় আমরা কোনো নৌকা অ্যালাউই করি না এই সদরঘাটে, এবং এই নৌকাগুলোকে আমরা এখান থেকে সরানোর বিষয়ে বদ্ধপরিকর। আমরা এই লঞ্চে নৌকা থেকে ভবিষ্যতে কোনো প্যাসেঞ্জার উঠতে দিব না। এই বিষয়টি আমাদের সিদ্ধান্ত খুব শক্ত। যাত্রীর চাপ কমে আসায় বিকেলের পর থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ছিল স্বস্তির ছাপ। যারা রানিং টিকিট নিয়ে যাচ্ছে শুধু তাদেরকে আমরা গাড়িতে দিচ্ছি, এমনি অগ্রিম যে একটা যাত্রী এসে যে টিকিট বলবে ওরকম যাত্রী দেখতেছি না। আমরা অ্যাডভান্স টিকিট কাটি নেই, কিন্তু কাউন্টারের সামনে অনেক গাড়ির গ্যাদারিং থাকে। এবার আসার পর আমি অতটা গ্যাদারিং দেখি নেই। ভাড়া মোটামুটি ওই পাশে আপনার ডাইরেক্ট বাসের ভাড়া চাইছে 500 টাকা করে, আর এই আপনার সেলফি চাইলো 200। এদিকে সকাল থেকে পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনো কোনো স্থানে যানবাহন চলে ধীর গতিতে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এবারে 40,000 মুসল্লির সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। এই জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া কোনো ব্যাগ বা দাহ্য বস্তু বহন করা যাবে না ঈদ জামাতে। 35,000 পুরুষ, 3,500 নারীর একসঙ্গে ঈদের নামাজের আয়োজন এবার জাতীয় ঈদগাহে। প্রস্তুতি সব শেষ, চলছে শেষ মুহূর্তের নজরদারি। ঈদগাহ ময়দানের ভেতর বাহির ও আশপাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। মনিটর করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। আছে ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড, ড্রোন সার্ভিলেন্স সহ সকল নিরাপত্তা ব্যবস্থা। বহু বছর পর এবার জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদগাহে শুভেচ্ছা বিনিময়ও করতে পারবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন, এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ঢাকা মহানগর পুলিশ প্রধান জানান, জাতীয় ঈদগাহ ছাড়াও মহানগরের 1599 মসজিদে 1771টি ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি। জাতীয় ঈদগাহে জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন না করার নির্দেশ পুলিশের। জায়নামাজটাই ক্যারি করা, মোবাইল ফোন ক্যারি করতে পারবে, তবে ভিভিআইপি এলাকায় অবশ্যই কারা ঢুকবেন সেটা নির্ধারিততা আছে। ঈদের দিন ভোরে 25 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে এবং তা আধা ঘন্টার বেশি চললে জাতীয় ঈদগাহের সকাল 8:30টার মূল জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 9টায়। 25+ এবং সেটা যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করে তখন হয়তো চেঞ্জ করার হয়তো প্রয়োজন হবে। আদারওয়াইজ আমাদের যে ব্যবস্থা আছে সেটি আমরা মনে করছি যে পর্যাপ্ত, খুব একটা সমস্যা হবে না। নিরাপত্তার স্বার্থে পুলিশের তল্লাশির কাজে সহায়তা করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, তবে ঈদের দিন সকালে যমুনায় সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে যমুনায় শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হচ্ছে পুরো এলাকা। শুধু সাধারণ মানুষ নয়, প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসবেন কূটনীতিক সহ গণ্যমান্য ব্যক্তিরাও। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের জন্য প্রস্তুত যমুনা। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদেরও। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। জনাব তারেক রহমান আপাতত যমুনায় উঠছে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। বার্তায় বলেন, 1 মাস ধরে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং সিয়াম সাধনা ও ইবাদতে নিয়োজিত ছিলেন। ঈদ উল ফিতরের এই উৎসব সকলের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। বিশ্বব্যাপী সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করেন তিনি। শুভেচ্ছা বার্তায় আরও বলেন, 2 দেশের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। সরকার বলছে ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ নেই, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কোথাও কোথাও ঠিকই নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। সাধারণ যাত্রীদের ঈদের পরে ঈদ যাত্রা নিয়ে তথ্য জানালেও এবার আগেই বিবৃতি দিয়ে যাত্রী কল্যাণ সমিতি বাড়তি ভাড়ার প্রসঙ্গ সামনে এনেছে। বলা হয়েছে, ঈদ যাত্রায় ভাড়া নিয়ে নৈরাজ্য 20 বছরের রেকর্ড ভেঙেছে। কিভাবে কোন পদ্ধতিতে এই সমীক্ষা চালানো হলো তা নিয়েই যমুনা টেলিভিশনের সঙ্গে কথা হয়েছে যাত্রী কল্যাণ সমিতির। ঈদের ছুটি শুরু হয় 17 মার্চ। তার আগে থেকেই বাড়ির পথ ধরেন রাজধানীর লাখো মানুষ। ঈদযাত্রা শুরুর আগে থেকে টার্মিনাল বাস স্ট্যান্ড পরিদর্শনে নামেন সড়ক পরিবহন মন্ত্রী। তার দাবি, পরিবহনগুলো বেশি তো নয়, বরং যাত্রীদের থেকে ক্ষেত্র বিশেষে ভাড়া কম নিচ্ছে। এবার নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। কমটা খুব বেশি না, 20, 30, 50 টাকার মতো কম তারা নিচ্ছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। কিন্তু বাস্তবে চিত্রটা এমন নয়। কাউন্টার আর কাউন্টারের বাইরেও চলতি পথ থেকে কিছুটা বেশি ভাড়ায় যাত্রী নেয়ার অভিযোগ শুরু থেকেই। বাইবেল থেকে জামালপুরে ভাড়া 400, 450 থেকে 500 টাকা, এখানে 800, 900 টাকা ভাড়া চাচ্ছে। এত টাকা কেন? তার মধ্যে আবার যানবাহনও নাই ওরকম। আবার সরকার বলতেছে কোনো ভাড়া বেশি না, তাহলে এই টাকাটা নিতেছে কিভাবে? যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে বলা হয়েছে, 14 থেকে 18 মার্চ পর্যন্ত 87% বাস ও মিনি বাসে সরকারি চার্ট অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। ঢাকা থেকে রংপুরের 500 টাকার ভাড়া 1500 টাকা, ঢাকা থেকে ময়মনসিংহের 250 টাকার লোকাল ভাড়া 600 টাকা পর্যন্ত আদায়ের তথ্য রয়েছে তাদের হাতে। 87% বাসে অতিরিক্ত ভাড়ার তথ্য পেয়েছি। কোনো বাসে সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে, আবার কোনো বাসে হয়তো 50 টাকা, 100 টাকা বাড়তি নিয়েছে। সমিতির মহাসচিবের কাছে প্রশ্ন ছিল, ঠিক কোন পদ্ধতি বা কি ধরনের তথ্যের ভিত্তিতে তারা অনেক বেশি ভাড়া নেওয়ার কথা বলছেন? 5টি বিভাগে আমরা প্রায় 150 যাত্রীর সাথে কথা বলেছি। 800 টাকার ভাড়া 2200 টাকা নিচ্ছে, আবার কারো কাছ থেকে 500 টাকার ভাড়া 700 টাকা নিচ্ছে। গড় অ্যাভারেজ করেছি আমরা। গড় অ্যাভারেজ করলে আমাদের যে স্যাম্পল, এখানে আমরা 350 টাকা পর্যন্ত পার টিকেটে গড় করতে পেরেছি। যাত্রী কল্যাণের দাবি, ঈদ যাত্রায় 20 বছরের নৈরাজ্যের রেকর্ড ভেঙেছে এবার। কেবলমাত্র মন্ত্রী ঘোষণা দিয়ে ভাড়া কমাতে চায়, এর মধ্য দিয়ে আসলে সমাধান হয় না। সরেজমিন দেখা গেছে, পরিবহনগুলোকে নিয়ন্ত্রণে নজরদারির অভাব রয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না, এমন মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন তিনি। নুরুল ইসলাম জানান, বর্তমান সংসদে বিরোধী দলের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হয়। বলেন, সংসদে স্বচ্ছ জায়গা হলেও গত 17 বছর এখানে অস্বচ্ছতা ছিল। এর আগে বরগুনা সার্কিট হাউসে পৌঁছালে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ফুল দিয়ে বরণ করে নেয় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পার্লামেন্ট তো স্বচ্ছ জায়গা। পার্লামেন্টে যখন আইন প্রক্রিয়া হবে, কাজটা হয়, তখন এটা ওপেন হয়, সকল মানুষেরই পার্টিসিপেট করার সুযোগ আছে। সরকারি দলও করতে পারে, বিরোধী দলও করতে পারে। মূলত পার্লামেন্টে বিরোধী দলের জায়গা, এবং তারাই আলোচনা করে, সমালোচনা করে, তর্ক করে, বিতর্ক করে, এই জিনিসটা তৈরি করে তারা, এবং সেখানে দোষ ত্রুটি থাকলে তা পরিষ্কার করে এটা যাতে ভালো আইন হয়, তার কাজটাই হলো পার্লামেন্টের কাজ। রাজধানীর উত্তরায় ছিনতাইকারী অটোরিকশা থেকে ভ্যানিটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে ঘটনা ঘটে। প্রথমে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর 2টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, সকালে তার স্ত্রী ঈদের কেনাকাটা করতে ব্যাটারি চালিত রিকশায় মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন। রিকশা উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে প্রাইভেট কার থেকে হাত বাড়িয়ে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ ধরে হ্যাচকা টান মারে। এ সময় ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নারী ঘটিত বিরোধের জেরেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। আর খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশেই ঘটে এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তারের পর আজ এসব তথ্য জানানো হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। গেল 15 মার্চ রাতে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছুরিকাঘাত এবং গুলি করে হত্যা করা হয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে। এই ঘটনার পর ঘাতকদের ধরতে মাঠে নামে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর রাকিব হত্যায় নেতৃত্ব দেয়। ঘটনার 3-4 দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় এসে কয়েকটি হোটেলে অবস্থান নেয় আর সেখানে বসেই করে হত্যার পরিকল্পনা। বাজারের আপডেট জানবো রাজধানী যমুনা ফিউচার পার্ক থেকে। সেখানে চলছে শেষ সময়ের ঈদের কেনাকাটা। আছেন সহকর্মী আলামিন হক অহন, সরাসরি যাচ্ছি তার কাছে। অহন, শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষের সমাগম কেমন, আর মার্কেট আসলে কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে আজকে একটু জানাবেন? রাত 1টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে এবং বেশ ব্যাপক কেনাকাটা। শুধু যমুনা এই ফিউচার পার্কে আশেপাশের মানুষজনে নেন, অন্যান্য দূর থেকে অনেকজনে আসেন এবং সেই দৃশ্য যদি আমি একটু দেখাই, এই মুহূর্তে ভিড়ভাট্টা 10টা তো পার হয়ে গেছে অনেক আগে, প্রায় 10:30 বেজে গেছে এবং এখনও মানুষজন আসছেন। এবং যেহেতু রাত 1টা পর্যন্ত এই যমুনা ফিউচার পার্কটি খোলা থাকবে, যে কারণেই সাধারণ মানুষ কেনাকাটার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানেই এবং তারা এখানে আসছেন। শেষ মুহূর্তের কেনাকাটার কথা আমি বলছিলাম এবং সেটি তো শেষ মুহূর্ত শুরু হয়েছে আরও 2 দিন আগে থেকেই আমরা বলছিলাম যেমনটি। এবং আগামীকাল যেহেতু ঈদ হচ্ছে না, চাঁদ দেখা যায়নি, যে কারণে আরও একটি দিন বাড়তি কেনাকাটার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ কিংবা ঈদে। এবং আপনি জেনে থাকবেন, এর আগে যারা কেনাকাটা করেছেন সাধারণত স্বজনদের জন্য যে কেনাকাটা সেটি তারা করেছেন এবং সেই কেনাকাটা শেষ পর্যায়ে এখন, যেহেতু আগামীকালও কিন্তু কেনাকাটার সুযোগ পাবেন এই মানুষগুলো এবং যে কারণেই তারা এখনও এখানে ভিড় জমিয়ে আছেন। এবং তারা বলছিলেন যে স্বজনদের জন্য যে কেনাকাটা সেটি তারা আগেই করে ফেলেছেন, সাধারণ মানুষকে অর্থাৎ উপহারের জন্য যে কেনাকাটা সেটিও তারা করে ফেলেছেন। এখন একেবারে শেষ মুহূর্তে নিজের জন্য যে কেনাকাটা, সেই নিজের কেনাকাটা তারা সেরে নিচ্ছেন এবং সেই নিজের কেনাকাটা স্বভাবতই সবশেষে হয়ে থাকে সম্ভবত, যে কারণে সেই মানুষগুলো এখানে এসেছেন, নিজের কেনাকাটা সারছেন ঈদ আনন্দ উদযাপনের জন্য। তুমি অহন নিজের কেনাকাটার কথা বলছিলেন, নিশ্চয়ই আপনার কলিগদের কথাও মনে রাখবেন। ধন্যবাদ আপনাকে। যমুনা ফিউচার পার্ক থেকে যোগ দিয়েছিলেন আলামিন হক অহন। সৌদি আরবে আগামীকাল উদযাপিত হবে ঈদ উল ফিতর। বৃহস্পতিবার দেশটির নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে হারামাইন শরীফ। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও শুক্রবার ঈদ উদযাপন করবেন কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এবার 30টি রোজাই পালন করেছেন দেশগুলোর মুসলিমরা। অন্যদিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ায় আজ দেখা যায়নি ঈদের চাঁদ। তাই শনিবার ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছেন এসব দেশের মুসল্লিরা। নজর দেব আন্তর্জাতিক খবরে। ইরানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কাস্পিয়ান সাগরে তেহরানের নৌঘাটিগুলোতেও হামলার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। ধ্বংস হয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল এবং গ্যাস শোধনাগার আরামকো, কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাশ লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে এই হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাউ দাউ করে জ্বলছে ইরানের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ধ্বংস হচ্ছে দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ শোধনাগার। বুধবার এই হামলার পর ইরানের পাল্টা জবাবে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। যে কোনো সময় হামলার শঙ্কায় সাইরেন বাজছে তেল আবিব ও জেরুজালেমেও। তেহরানের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে সৌদি আরবে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস শোধনাগার আরামকো। ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলা না করার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তাই এর দায় পুরোপুরি ইসরায়েলের উপর চাপিয়ে দেন তিনি। ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে তিনি বলেন, ইরানে চালানো এই হামলার সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই কাতার কিংবা যুক্তরাষ্ট্রের। হামলা পাল্টা হামলার মাঝেই স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় খুঁজতে রিয়াদে জড়ো হন কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বিরুদ্ধে প্রয়োজনে পাল্টা হামলার প্রচ্ছন্ন হুমকি দেন।
ইরান প্রতিবেশীদের সাথে আলোচনায় বিশ্বাসী নয়, বরং তারা চাপ প্রয়োগের চেষ্টা করে। তবে সৌদি আরব কোনো চাপে মাথা নত করবে না, উল্টো এই চাপ তাদের উপর গিয়েই পড়বে। প্রয়োজনে সামরিক পদক্ষেপের অধিকার আমাদের আছে। আরামকো শোধনাগারে হামলার জেরে ব্যাপক ক্ষোভ জানিয়েছে সৌদি আরব। ইরানের উপর যা একটু বিশ্বাস ছিল তা এই হামলার পর ভেঙে চুরমার হয়ে গেছে, এমন মন্তব্য এসেছে রিয়াদের পক্ষ থেকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এদিকে নিরাপত্তা সংকটের অজুহাতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে দেয়া হবে না ফিলিস্তিনি মুসলিমদের। ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। অভিযোগ, ইরান যুদ্ধকে ব্যবহার করে আসলে ফিলিস্তিনিদের কাছ থেকে চিরতরে আল আকসা কেড়ে নেয়াই উদ্দেশ্য। যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের গ্র্যান্ড মসজিদেও বাতিল করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। এর আগে নিরাপত্তা ইস্যুতে ঈদগাহে জামায়াত আয়োজন বাতিলের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। খেলার খবর এবার। শেখ মুরসালিনের কোচকির ইনজুরি গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা। রিপোর্ট ভালো আসায় কয়েকদিনের মধ্যেই ফরওয়ার্ড সেরে উঠবে বলে আশা তার। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ম রক্ষার হলেও সাফের জন্য ভালো প্রস্তুতি পাচ্ছে পুরো দল। কৌশলে কিছুটা পরিবর্তন আনলেও আক্রমণাত্মক খেলার পরিকল্পনা অধিনায়ক জামাল ভুঁইয়ার। বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয়েছিল দ্বিতীয় দিনের অনুশীলন। ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে বৃহস্পতিবার কিংস অ্যারেনায় হাজির ক্যাব্রেরা শিষ্যরা। তাই কোচিং স্টাফ থেকে ফুটবলার অনুশীলনে সিরিয়াস সবাই। লিগে পাওয়া ইনজুরি ভোগাচ্ছে শেখ মুরসালিনকে, তবে স্বস্তি দিচ্ছে মেডিকেল রিপোর্ট। আঘাত গুরুতর না হওয়ায় এই মিডফিল্ডারকে সাথে নিয়ে দেশ ছাড়ছেন ক্যাব্রেরা। ভিয়েতনাম ও সিঙ্গাপুর দুই দলেই শক্তিশালী, তবে আমরা জেতার জন্যই খেলবো। আর মোরসালিনের ইনজুরি গুরুতর কিছু নয়, 3-4 দিনের মধ্যে ও পুরোপুরি সেরে উঠবে। এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুর ম্যাচ নিয়ম রক্ষার হলেও সাফের আগে নিজেদের ভুল ত্রুটি শোধরানোর সুযোগ জামাল হামজাদের সামনে। কৌশলে কিছুটা পরিবর্তন আনলেও আক্রমণাত্মক খেলা উপহার দিতে চান লাল সবুজের ফুটবলাররা। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। যখন আমরা ওয়ে খেলছি হংকং এর সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে, সেম ফরমেশন। সো ফরমেশন একটু চেঞ্জ হবে। 22 বছর পর গেল নভেম্বরে ঢাকায় ভারতকে হারানোয় বাংলাদেশ দলকে কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। তবে সেই টাকার ভাগ এখনো বুঝে পাননি কয়েকজন ফুটবলার। এখন তো সবাই পায় না, এখনো মানে কিছু প্লেয়ার ফর এক্সাম্পল সমীরা এখনো পায় না। সামনে দেখবো আমরা কিভাবে কভার করতে পারবো, কারণ সবাই এখনো টাকা পায় না। প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামের উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। এরপরই এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেবে জামাল ভুঁইয়ার দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। শুভকামনা বাংলাদেশ ফুটবল টিমের জন্য। আর এর সঙ্গে শেষ করছি আমাদের রাতের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।